সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, অধ্যাদেশের সংশোধনী আনা হবে সরকারের এমন প্রতিশ্রুতির পর আন্দোলন প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তবে যেই অধ্যাদেশের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন সেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 আজ জারি করা হয়েছে, মানে প্রজ্ঞাপন জারি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও দক্ষিণ নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকরা তালা দিয়ে বিক্ষোভ করেছেন। সেবা প্রার্থীদের দুর্ভোগ, এসব বিষয়সহ চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি যেমনটি বলছিলাম, প্রথমেই এই যে ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরেও সরকারের তিনটা ডিপার্টমেন্টে যে আন্দোলন হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড তো প্রায় 2 সপ্তাহের কাছাকাছি সময় হয়ে গেল, যদিও আজকে তারা প্রত্যাহার করেছে। সরকার সেটি আমলে নিয়ে বলেছেন যে তারা যেটি অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি তারা প্রত্যাহার করে নিচ্ছেন এবং তাদের যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে সংশোধনী আনা হবে। কিন্তু আবার সরকারি চাকরিজীবীদের যারা জেনারেল একটি অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি আজকে প্রজ্ঞাপন হয়েছে, সেটি বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলন চলছে। আর দক্ষিণ নগর ভবন তো সেটি তো বলাই বাহুল্য, গত কয়েকদিনে এটি নিয়ে রাজনীতির মাঠ সরগরম ছিল। তো এই যে একবার অধ্যাদেশ জারি করা হচ্ছে, আবার সরকার পিছিয়ে আসলো, আবার সরকারি চাকরির অধ্যাদেশ ক্যাবিনেটে পাশ হলো, আবার আজকে প্রজ্ঞাপনও হলো, এর মধ্যে আন্দোলনও চলছে। তো আবার দক্ষিণ নগর ভবনের একই অবস্থা। তো কি মনে হচ্ছে সরকার এরকম সিদ্ধান্তহীনতায় কেন যাচ্ছেন? আমি ছোট্ট আরেকটু সাপ্লিমেন্ট করে দিই যে সরকারি চাকরির যেই অধ্যাদেশটা, সেখানে বলা হচ্ছে যে অভিযোগগুলো ঠিক আছে, যে 4টি অভিযোগে চাকরি যাবে, কিন্তু সেটি কোনো ধরনের তদন্ত ছাড়াই তাদের চাকরি চলে যাবে। এরকম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে চাকরি চলে যাবে এবং এটি তারা কোর্টেও চ্যালেঞ্জ করতে পারবে না। তো এই রকম ধারা এনে কি এটি আসলে জাস্টিফাইড যে এরকম অধ্যাদেশ জারি করা? কি মনে করেন? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। না, আমার কাছে মনে হয় না যে এটি আসলে যৌক্তিক হবে যে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি চাইলেন কারোর উপর আপনার রাগ অভিমান হতে পারে, আপনি ক্ষুব্ধ হতে পারেন, সেই জায়গা থেকে আপনি আপনার ক্ষমতা খাটিয়ে আপনি একজনকে সরিয়ে দিবেন, সেটি হতে পারে না। বরং কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয় তিনি অবশ্যই কোর্টে যেতে পারবেন এবং কাউকে যদি চাকরিচ্যুত করা হয় নিয়মের মধ্যে করতে হবে। হুটহাট করে মন চাইলো আর কাউকে সরিয়ে দেওয়া যাবে, এটি কোনো বিধান হতে পারে না। দেখেন, একজন অপরাধী খুন করেছে, তারপরেও আপনি চাইলেই সাথে সাথে গ্রেপ্তার করে তাকে ফাঁসি দিতে পারতেছেন না, একটি নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে। ঠিক একইভাবে এই চাকরির ক্ষেত্রেও একটি নিয়ম, যেমনিভাবে নিয়োগের ক্ষেত্রে নিয়ম, একইভাবে ছাঁটাইয়ের ক্ষেত্রেও নিয়ম থাকতে হবে। এবং তিনি যদি নিয়মের মধ্যে থেকেও, যদি মনে হয় যে তারা নিয়মের মধ্যে থেকেও তাকে বাদ দিয়েছে, তারপরে অবশ্যই কোর্টে যাওয়ার যে বিধান সেটিও রাখতে হবে, অন্যথায় ন্যায় বিচার লঙ্ঘিত হবে। দেখেন, রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আজকে সেটির প্রমাণ মিলেছে। তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কোথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? প্রেস সচিব বলেছে নিষিদ্ধের কথা, আমি শুনেছি। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধের পরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেড়েছে, মিছিল বেড়েছে, উপস্থিতি বেড়েছে, তারা অনলাইনে আরো বেশি সরব হয়েছে। নিষিদ্ধ করলে কি হতো এবং নিষিদ্ধ করার কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করলে বেটার ছিল? জাতীয় সংলাপের মাধ্যমে আপনি আজকে সবাইকে নিয়ে বসলেন, সংলাপ করলেন। এই সংলাপ কবে দরকার ছিল?
এই সংলাপ আরো আগে দরকার ছিল। যেদিন ছাত্ররা বা শ্রমিকরা বা অন্যান্য মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক দল রাজপথে নেমেছিল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আমি এই বিষয়টাতে পরে আসবো, আপনি ওই জায়গাটাই যদি বলতেন যে আমি জানতে চাচ্ছিলাম যে এটি কি সরকারকে পরিকল্পিতভাবে বিপদে ফেলার জন্য করা হচ্ছে? কারণ সরকারের তো ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, কারণ আপনি একবার অধ্যাদেশ জারি করছেন আবার প্রত্যাহার করছেন। সরকারের যে একটা দোদুল্যমান অবস্থা সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেইটা প্রমাণিত হচ্ছে। তো সেই জায়গায় তো সরকার তো নিজের দুর্বলতাকে প্রকাশ পাচ্ছে। জি, আমি তো সেটাই বলছি যে যখন সরকারের প্রয়োজন হয় যে এটি করা দরকার, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমি বললাম যে ওই সময় সংলাপের প্রয়োজন ছিল, সরকার করলো না। ঠিক একইভাবে আপনি আলাপ আলোচনা ছাড়া আপনি যাদের জন্য নিয়ম তৈরি করবেন তাদের সাথে আগে বসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, প্রস্তাবনা নিতে হবে। এই সরকারের সমস্যা আসলে এইখানে যে সরকার কাউকে পাত্তা দিতে চায় না। সরকার মনে করে আমি অভ্যুত্থানের সরকার, আমি চেয়ারে বসেছি, আমি যা করব সবাই মেনে নিবে। আরে ভাই, এদেশের মানুষ তো সংগ্রাম করেছে। তুমি যে অভ্যুত্থানের উপদেষ্টা হয়েছে তোমার ভূমিকায় না, ওই শ্রমিক, সরকারি কর্মচারী, কর্মকর্তা এদের ভূমিকায়। তুমি তো চেয়ার মাংলা পাইছো, কাউকে কাউকে তেল মেরেছো, চেয়ার পেয়ে গেছো। অভ্যুত্থানে তোমার কোনো ভূমিকা নাই, অধিকাংশ উপদেষ্টার কোনো ভূমিকা নাই। প্রধান উপদেষ্টাকে এখানে ছাত্র জনতা কেন বসিয়েছে, রাজনৈতিক দলগুলো কেন মেনে নিয়েছে? একমাত্র কারণ হলো যে তার আন্তর্জাতিক ইমেজ, গ্রহণযোগ্যতা আছে এবং তিনি পরিশুদ্ধ, এতটুকু মনে করা হয়। তো সরকারের বাকি উপদেষ্টারা ডিসিশন নিতে পারতেছেন না, ডিসিশন নেওয়ার প্রক্রিয়ায় তারা বোঝেন না। কোনো ম্যানেজমেন্ট, কোনো ফাংশন, পাবলিক গ্যাদারিংয়ের সাথে তারা কখনো ছিলেন না। তারা সবসময় সুশীল ছিলেন, আমলাগিরি করেছেন, এনজিওগিরি করেছেন, এরপরে উপদেষ্টা চেয়ারে বসেছেন। আমরা এই জন্য বলছি যে এই সরকার কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের মাধ্যমে যোগ্য এবং সঠিক নেতৃত্ব সেই চেয়ারে বসানো যায়। প্রধান উপদেষ্টা এটি কেন বুঝতেছেন না? তিনি আজকে হতাশা ব্যক্ত করেছেন যে আমি যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করতে পারি তাহলে আমি নিজেকে অপরাধী মনে করব। দেখেন, এতদিন আমরা নির্বাচনের কথা বলছিলাম। রাশেদ, আমি একটু পরে আসবো, আমার হাতে একটু সময় কম আছে। Okay. আমরা একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আসতে চাচ্ছি। ওই একই প্রশ্ন যে সরকারের এই সিদ্ধান্ত গ্রহণে এরকম দোদুল্যমান অবস্থাটা কেন? এখানে দোদুল্যমান অবস্থাটা প্রথমত বিষয় হচ্ছে সরকার গঠনের পর থেকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে, কি সরকারকে একটু দুর্বল বা ব্যর্থ প্রমাণ করার জন্য ভেতরে কোনো স্যাবোটেজ হতে পারে? না, এখানে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। প্রথমত একটা হচ্ছে যে আপনার প্রশাসন তো দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের পুরো সেটআপ, একেবারে সচিবালয়ের ওই যে দারোয়ান থেকে শুরু করে যে চা দেয় কিংবা হচ্ছে সচিব, পুরোটা আওয়ামী লীগের সেটআপ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যখন এই 8-9 মাস একটা চলছিল, সেখানে দেখছে যে বিভিন্ন প্রশাসনিক যারা কর্মকর্তা, যে পরবর্তীতে কারা ক্ষমতায় আসতেছেন কিংবা কিভাবে প্রক্রিয়া হবে, ফলে এরা কিন্তু একটা দিকে কিন্তু ঝুঁকে যাওয়া এবং যাচ্ছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার এখানকার এক একজন উপদেষ্টার প্রায় 2-3টি পর্যন্ত মন্ত্রণালয়, ফলে দেখছে স্বাভাবিক সময় আমরা যেটা দেখি যে ধরেন একটা মন্ত্রণালয় চালাইতে কিন্তু হিমশিম খায়, ফাইলের পর ফাইল থাকে। ফলে ওই মন্ত্রণালয়গুলো কিন্তু আলটিমেটলি উপদেষ্টারা দেখেন না, ওই সচিবরাই সিদ্ধান্তটাই একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিংবা তার মতন করে জাস্ট জানান উপদেষ্টাদের। ফলে যেটা হচ্ছে যে এই যে প্রশাসনিক সহ পুরো সেটআপের যেটা মনস্তাত্ত্বিক সরকারের প্রতি দূরত্ব আছে, প্রথম দিকে ভয় পাইতেন, ধরেন প্রথম 6 মাস 7 মাস যখন দেখছে যে এটা সামনে ইলেকশনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে, তো ফলে যেটা হচ্ছে যে এই ভিতর থেকে এক ধরনের অসহযোগিতা, নানা ধরনের অসহযোগিতা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এর আগেও দেখেছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে সংস্কার প্রস্তাব দিছিল, প্রস্তাবের প্রেক্ষিতে একটা আন্দোলন হয়েছিল এবং সেখানে এই আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলন যে নেতৃত্ব দিচ্ছে তার রাজনৈতিক সরাসরি ঠিক না, পেশাজীবী হিসেবে তার যে কানেক্টিভিটি সেটাও পাওয়া গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সবাই মনে করতেছে যে এত আন্দোলন সংগ্রাম মানে প্রতিদিনই নানা দাবি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যারা নির্বাচিত সরকার হয়ে আসে ওই দলটা নিজের দলের স্বার্থ ব্যতীত অন্যদের স্বার্থগুলো দেখেন না। চিন্তা করবে যে কর্মচারীদের এই আইনটা নতুন করা উচিত, করবে যে এইটা করলে কি আমার এই কর্মচারীর মধ্যে আমার যে কর্মচারী দল আছে কিংবা কর্মচারী সংঘ আছে বা সমমনা সমমনা আছে এদের লাভ হবে কিনা, তখন ওই আইনটা হয় না।
ফলে এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার এবং সবার সরকার এবং সবাই নিজের জায়গাটা দাবি করতেছেন, ফলে অনেকে কিন্তু এই আশঙ্কার জায়গা থেকে যে ঠিক আছে এখন যেহেতু সরকার নিরপেক্ষ আছে আমরা একটা আন্দোলন করে দেখি আমাদের না, কিন্তু দাবিগুলো আমি যে আদায়। সমস্ত অধ্যাদেশের ক্লজগুলো বললাম এগুলো তো আসলে অনেকটাই অযৌক্তিক। সেই জায়গাগুলো সরকার কেন বিবেচনা করছিল না এগুলো? সেইগুলো তো তাদের টেবিল হয়েই তো গেছে। এখানের বিষয় যেটা হচ্ছে যে সরকারের ভিতর যেটা হচ্ছে যে এক ধরনের সমন্বয়হীনতা কাজ করে। কারণ হচ্ছে সরকারের যে ত্রিমুখী কাজের প্রেশার, একটা হচ্ছে তাকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, নির্বাচন কবে দিবে, নির্বাচন প্রক্রিয়া কোন রোডম্যাপে আগাবে, একই সাথে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা সংস্কার করে হচ্ছে নতুন বাংলাদেশের সিস্টেম, বিচারের একটা আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক একটা প্রেশার আছে। ফলশ্রুতিতে এই যে চতুর্মুখী চাপ, সেই চাপকে সামলে তার সিদ্ধান্তটাকে দ্রুত বাস্তবায়ন করা, সেটার একটা ঘাটতি দেখা গেছে। ফলে আমরা যেটা মনে করি যে এটা আসলে হওয়ারই কথা ছিল এবং এটা সামনে আরও যত সময় আসবে এই জটিলতাগুলো কিন্তু আরও দেখা দিবে। এই সরকারি কর্মচারীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে যে আন্দোলন চলছিল সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমি রাশেদ খান আপনার কাছে আসতে চাই যে প্রধান উপদেষ্টার সাথে আজকে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক ছিল, আপনাদের দলও সেখানে গিয়েছিলেন, আপনাদের সভাপতি। তো সেই আলোচনায় কি হলো, প্রধান উপদেষ্টা কি বললেন? ধন্যবাদ। আমাদের দলের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছে ইতিমধ্যে আমরা মিডিয়াতে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি তারপরে একটু বিষয়টা তুলে ধরি। প্রথমত আমরা যে দাবি করছি, যেহেতু 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, শুরুতে 2 জন, তো সেক্ষেত্রে আরেকজন তো বিশেষ সহকারী হয়ে আবার বিশেষ কৌশলে উপদেষ্টা হলেন, তারপরে 3 জন। তো একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছেন এবং 2 জন এখনও পর্যন্ত সরকারে রয়েছেন এবং তারা ওই 2 জনও আবার দল গঠনের সাথে জড়িত ছিলেন, যেটা মোটামুটি সবাই জানে, গোয়েন্দা সংস্থা, সরকার, প্রশাসন, উপদেষ্টারা, রাজনৈতিক মহলেও জানে, কারণ বিভিন্ন দলের সাথে বসে তারা উপদেষ্টাকালীন সময়ে দল গঠন নিয়ে আলোচনা করেছেন। তো সেই জায়গা থেকে যেহেতু দল গঠিত হয়ে গেছে, বাকি 2 জন যদি দলের উপদেষ্টা পরিষদে থাকেন তাহলে তারা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারেন এবং ওই দলের হয়ে তারা বিভিন্নভাবে কাজ করতে পারেন ওই দলকে। গতকালকে তো দেখলাম এনসিপি সভাপতি বললেন ওই 2 উপদেষ্টার সাথে তার দলের কোনো সম্পর্ক না, ওই 2 জন তো এখন ব্যাপকভাবে বিতর্কিত। একজন তো গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তাকে বলা হয়েছিল, কিন্তু মূলত তিনি পরবর্তীতে নৈরাজ্য এবং অনৈক্যের মাস্টারমাইন্ড হিসেবে খ্যাতি পেয়েছেন ব্যাপকভাবে। তিনি তো হেফাজতকে নিয়ে বিদ্বেষ করেছেন, বিএনপিকে নিয়ে বিদ্বেষ করেছেন, জামাতকে নিয়ে বিদ্বেষ করেছেন, গণ অধিকার পরিষদকে নিয়ে বিদ্বেষ করেছেন, বিভিন্ন মানুষ ব্যক্তিদেরকে কটাক্ষ করেছেন এবং এর কারণে তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি যে দোষ করেছেন তিনি ক্ষমাও চেয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি এই ফেসবুকের পোস্ট। আমাকে একটু যদি সময় দেন, আমি এই বিষয়ে আমি আপনার কাছে আসবো। তার আগে আমি একটু আদিবের কাছে জানতে চাই। আমার মনে হয় এই বক্তব্যটা শেষ করা দরকার। শুধু হ্যাঁ, আমি বাংলাতে কি আলোচনা হয়েছে আমি আপনার কাছে আসবো। আমি এই সুযোগটা নিতে চাই যে রাশেদ খান যেটি বলছিলেন, তো একজন উপদেষ্টা সম্পর্কে, আপনাদের দলটি নতুন, কিন্তু আপনাদের দলের সাথেও কিন্তু এরকম সব দলের সাথে একটা ঠোকাঠুকি লেগে গেছে। জামাতের সাথে ঝামেলা হয়েছে, শিবিরের সাথে ঝামেলা হয়েছে, গণ অধিকার পরিষদের সাথে ঝামেলা হয়েছে, বিএনপির সাথে ঝামেলা হয়েছে। কি এই ঝামেলাটা কেন আপনাদের দলের সাথে? না, এখানে ঝামেলা বলতে আমরা এটা তো কোনো স্পেসিফিক যে বিষয়গুলো বলা হয়েছে যে আমাদের এখানে যে দাবিগুলো জুলাই পরবর্তীতে আমরা যে দাবিগুলো করেছিলাম, সেই দাবিগুলো কিন্তু আমাদের সময়ের সাথে পরিবর্তন হয়নি। আমরা সেই অক্টোবরে নাগরিক কমিটি গঠনের পরপরই যে 4টি দাবি আমরা তুলেছিলাম, তখন সংবিধান বাতিল, রাষ্ট্রপতি পরিবর্তন এবং অন্য ধারাবাহিকভাবে। তো ফলশ্রুতিতে আমাদের এখনও কিন্তু সেই দাবি, গতকালকে যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, সেখানে আমরা প্রথমেই কিন্তু শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন এবং তাদের সুচিকিৎসার বিষয়গুলো বলেছি। আজকে 4 জন বিষ খেয়েছেন বলেছি, জুলাই আন্দোলনে আহত। হ্যাঁ, এই জায়গাটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, তো ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আমরা সেই অক্টোবর বা সেপ্টেম্বর থেকে যে দাবিগুলো নিয়ে আসছি, এখন পর্যন্ত কিন্তু আমরা ওই দাবিগুলোতে আছি। শুধুমাত্র মাঝে একটি দাবি, প্রাথমিক দাবটা সম্পন্ন হয়েছে, যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার জন্য সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা। অথচ দেখেন, এই যে আজকে প্রায় 19টি দল কিংবা এর আগে হচ্ছে আরও 3টি দল গতকালকে দেখা করছে,
অধিকাংশ দলই কিন্তু দেখেন তাদের দাবির ভিতরে কিন্তু এই যে শহীদ আহত যে সরকারকে যে অ্যাড্রেস করা এটা কিন্তু হয় না। কিন্তু আমরা প্রথমেই এই দাবিটা করেছিলাম এবং আজকেই কিন্তু দেখেন সেই একটা দুর্ঘটনা ঘটছে। ফলে সরকারের জায়গার থেকে যে প্রথম যে দায়িত্বগুলো পালন করা, প্রায়োরিটিস করা, যে কোন কাজটা সে আগে করবে কোনটা পরে করবে, এটার একটা বড় ধরনের ঘাটতি আছে সরকারের মধ্য থেকে। এবং সেই প্রেক্ষাপটে আপনি দেখেন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে প্রথম যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সংগঠনগুলো সরকার গঠনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, কিছু কিছু দল কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমরা প্রথম যে দাবিগুলো জানছি অন্য দলগুলো সেই দাবিগুলো যেহেতু সরে আসছে, এবং আপনি দেখছেন গতকালকে যখন মেজর একটা পার্টি তারা সংবাদ সম্মেলন করছিল, এক একজন একটা বক্তব্য দিচ্ছে, আরেকজন আবার একটু থেমে দিয়ে তার বলতে চাওয়া, ফলে যেটা হয়েছে যে আপনার এই যে প্রথমে যে ম্যান্ডেটটা তিনি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সরকারকে, সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে শুধু এককেন্দ্রিক তিনি চাপ প্রয়োগ করছেন। ফলে যেটা হচ্ছে যে তাদের সাথে তো আপনার আমাদের যে দাবি, অভ্যুত্থানের যে দাবি, সেই জায়গার থেকে হচ্ছে নীতিগত জায়গার থেকে দূরত্ব হয়েছে। ফলে আমি মনে করি এইটা না, আমি হচ্ছে, শুধু ওই দলটির কথা বলছি না, অন্যান্য দলের সাথেও আপনাদের না আমি স্টেপ বাই বলছি, ফলে এইটার সাথে হচ্ছে আমাদের নীতিগত বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যেটা বললেন যে তাদের সাথে এই জায়গায় এই যে আওয়ামী লীগ ইস্যুতে যখন আন্দোলনটা হলো, তো শাহবাগ কিন্তু সবগুলো দলই কিন্তু অংশগ্রহণ করছে। আপনার হেফাজত ইসলামের প্রায় 5টা সংগঠন একসাথে তাদের সম্মিলিতভাবে, ইসলামী আন্দোলন, জামাত, তারপর ছাত্র সংগঠন, আমরা সবাই, এবং এমনকি রাশেদ ভাইরও হচ্ছে আলাদা প্লেসে কিন্তু একই দাবিতে আন্দোলন করছে চলমান। কিন্তু একটা সম্মিলিত আন্দোলনে যখন আপনার নির্দিষ্ট দলীয় স্লোগান দেওয়া হয়েছিল, কিংবা হচ্ছে নির্দিষ্ট দলের সঙ্গীত পরিবেশন হচ্ছিল, কিংবা এই যে ঘটনাগুলো ঘটছিল, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের একটি যেহেতু আন্দোলনের ডাকটা দিয়েছিল আমাদের বিশেষ করে তখন হাসনাত আবদুল্লাহ, এবং সাথে সাথেই অন্যান্য দলগুলো সংহতি জ্ঞাপন করছে, ফলে ওই জায়গার থেকে কিন্তু একটা দলীয় অবস্থান প্রকাশ করতে হয়েছে। ফলশ্রুতিতে ওইটা ধারাবাহিকভাবে, মানে এটা কিন্তু হচ্ছে কি একটা ক্রিয়া তারা ঘটিয়েছে। ফলশ্রুতিতে যেই ঘটনা হয়েছে যে এইটাকে দেখানো হয়েছে যে তাদের সাথে আমাদের দূরত্ব, কিন্তু এটা তো হচ্ছে আপনার একটা সম্মিলিত আন্দোলনকে যখন নিজেদের আন্দোলন হিসাবে আপনারা দেখছেন, আন্দোলনের দ্বিতীয় দিন এটা সামাজিক জীবনে সব স্টেক হোল্ডার, সব সংগঠনই কিন্তু এই জায়গাটার সমালোচনা করছেন, কারণ এটা তো সম্মিলিত আন্দোলন। সেখানে আপনি নির্দিষ্ট তাহলে ইসলামী আন্দোলন তাদের স্লোগান দিতে হইতো, আমাদের স্লোগান, ফলে তখন এই আন্দোলনটার রূপটা কিন্তু পরিবর্তন হইতো। ফলে এই জায়গাটিতে, ফলে আমি যেটা বলতে চাইলাম যে এখানকার যে দূরত্ব কিংবা হচ্ছে একটু মত দ্বিমত হওয়া, এটা মানে ঘটনা বাই ঘটনা আলাদা, মানে একসাথে না। ফলে আমরা যেটা বলছি যে বরং আমরা প্রথম থেকে যে দাবিগুলোতে আছি এখন পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে ওই দাবি, বরং অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা যেটা দেখেছি, কিছু কিছু দলকে বরঞ্চ তারা হচ্ছে সরে এসে দলীয় স্বার্থ কিংবা হচ্ছে দলীয় যে চিন্তা সেই জায়গায় সীমাবদ্ধ হচ্ছেন, ফলশ্রুতিতে এই দূরত্বগুলো হচ্ছে। আপনারাই শুধু জুলাই যে চেতনা সেটি আফল করার জন্য আপনারাই কথা বলছেন, অন্য দলগুলো বলছেন এরকম না? অন্য দলগুলো অবশ্যই কথা বলছে, সেটা তো বলছি, তারা ধারাবাহিকভাবে কর্মসূচি করছে, কিন্তু এই যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে সরাসরি মেসেজটা দিতে পারছেন, কিন্তু তার প্রায়োরিটিজ, আমি বলছি প্রায়োরিটিজের জায়গায়, মানে আমরা যখন উপদেষ্টার সাথে কথা বলছি তখন আমরা এইটাকে প্রথমে প্রায়োরিটিস করছি। সেখানে ছাত্রদের কথাও আমরা বলেছি যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ দিয়ে দেওয়া হোক, কিংবা অন্য অন্য যে দাবিগুলা, কিন্তু অন্য দলগুলো শুধুমাত্র তাদের দলের ক্ষেত্রে যেটা ইলেকশন কিংবা হচ্ছে জায়গা। এবং আরেকটা বিষয় আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারকে জানানো। মানে আমরা কিন্তু শুধু একটা, অন্য দল শুধু একটা রোডম্যাপ চেয়েছে, কিন্তু আমরা বলছি তিনোটার সম্মিলিতভাবে কোন প্রক্রিয়া সে করবে, কতদিনের মধ্যে করবে, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা জানানোর জায়গা থেকে। ধন্যবাদ। আমি রাশেদ খান, দুঃখিত আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম। তো আপনাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠকে সেটি নিয়ে বলছিলেন, যদি জানান যে কি কি আপনারা প্রস্তাব করেছেন। জি, আদিত্য অনেক সময় নিয়ে নিল ছোট্ট প্রশ্নের উত্তর দিতে। তো যাই হোক, আমি যেটি বলি যে দুইজন ছাত্র উপদেষ্টা যেহেতু তাদের একজন একই নেক্সাসের একজন পদত্যাগ করেছেন, দল গঠন করেছেন, এবং ওই বাকি দুজনও দল গঠনের সাথে যুক্ত ছিলেন, সুতরাং ওই দুজন যদি এখন উপদেষ্টা হিসেবে থাকেন
স্বাভাবিকভাবে সরকার বিতর্কিত হয়। এই জন্য সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা দাবি করেছি যে এই দুজন ছাত্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে এখন সরিয়ে দিতে হবে। তারা এখন আর নিরপেক্ষ নন, তারা এখন আর ওই সবার নন, সবার মাথার মুকুটও নন। তারা এখন একটি দল গ্রহণ করেছে, তাদের দল এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছেন, সুতরাং তাদেরকে সরিয়ে দিতে হবে, এই দাবি করা হয়েছে। দ্বিতীয়ত দেখেন, সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যে কারণে আমরা বলেছি যে এই সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্ক যদি খারাপ হয় সেটি কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো হবে না। যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, গণমাধ্যমে দেখছি, এনসিপির নেতাদের বক্তব্য দেখছি, এটি আসলে খুবই আমার মনে হয় যে খুবই খারাপ সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব। সুতরাং এই দূরত্ব কিভাবে আপনার কমিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক সেনাবাহিনীর সাথে দূরত্ব তো অনেকটা চট্টগ্রাম বন্দর এবং মিয়ানমারের জন্য মানবিক করিডোর, এই দুই ইস্যুটাই মূলত বৃহৎ ইস্যু। অবশ্যই তো সেই জায়গাটায় আপনাদের দলীয় অবস্থান কি? আমরা তো শুরু থেকে বলে আসছি, আমি ওইখানে আসবো, আমি আমার বক্তব্য শেষ করে শেষের পয়েন্টে ওইটা। তো দেখেন, তারপরে আমরা বলেছি যে দলগুলোকে যথাযথ মূল্যায়ন না করা এবং গুরুত্বপূর্ণ আলোচনা দলগুলোর সাথে না করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের মতামত ছিল জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এর মাধ্যমে যেটি হতো যে ওই 20 বছর অপেক্ষা করে আদালতের রায় পর্যন্ত কোনো দরকার ছিল না। আওয়ামী লীগকে কিন্তু আপনি নিষিদ্ধ করেননি, আপনি কি করেছেন? আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি আগেই বলেছি যে এর মাধ্যমে আওয়ামী লীগকে আরও বেশি উজ্জীবিত করা হয়েছে, আওয়ামী লীগ আরও বেশি মিছিল করতেছে, আরও বেশি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে, দেশে বিদেশে অনলাইনে অফলাইনে সব জায়গায় আরও বেশি সাংগঠনিক তাদের কর্মতৎপরতা আমরা লক্ষ্য করছি। এর জন্যই আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ডেকে এনে, গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ডেকে টেবিলে সাইনের মাধ্যমে বলা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এর মাধ্যমে বিদেশিদেরকে সরকার বলতে পারতো যে গণঅভ্যুত্থানের শক্তি তাদেরকে নিষিদ্ধ করেছে। আজকে প্রধান উপদেষ্টা এই কথা বলা লাগতো না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বা তার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার কারণে আজকে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এটি কেন বললেন? দেখেন, একটি দেশে যখন যুদ্ধ অবস্থা বিরাজ করে তখন দেশে নির্বাচন দেওয়ার প্রয়োজন নাই, সংবিধানেই বলা আছে। তার মানে কি? তার মানে উপদেষ্টারা অথবা উপদেষ্টাদের অন্য কেউ আজকে বুঝে বা না বুঝে, কৌশলে বা অপকৌশলে তারা আজকে ওই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য, গণহত্যার বিচারকে গড়িমসি করার জন্য তড়িঘড়ি করে না করা, তড়িঘড়ি বলতে যত দ্রুত সম্ভব ত্বরান্বিত না করা, রাষ্ট্র সংস্কারকে ত্বরান্বিত না করার জন্য আজকে দেশে যুদ্ধ অবস্থার বয়ান সামনে আনছে। আজকে বলেছে যুদ্ধ অবস্থা, দুদিন পরে বলে এই যুদ্ধ আসতেছে। এইভাবে তারা এক বয়ান সৃষ্টি করতেছে। এর আগে মাহফুজ আলম একই কথা বলেছিলেন, দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কোথায় যুদ্ধ অবস্থা? সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করতেছে? কোন দেশের সাথে যুদ্ধ? আমরা কি যুদ্ধ করব? তাহলে কি উপদেষ্টা পরিষদ আমাদের ভিতরে যুদ্ধ লাগাচ্ছে? তারা কোনো দলকে দেখেন, এনসিপির সাথে আগের দিন রাতে বসলো, পরের দিন জামাতের আমির যখন আবার জাতীয় সংলাপের কথা বললো, জামাতকে খুব সহজে মিডিয়ার সংলাপ শুনে ডাক দিয়ে দিল, আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেছেন যে আমরা 1 সপ্তাহ ধরে ওয়েট করতেছি, আমরা কোনো রেসপন্স পাইনি। এরপরে বিএনপিকে ডাকলো, ভালো কথা, জামাতকে যেহেতু ডাকতেছে, সুতরাং বিএনপিকে না ডাকলে তো সরকারের মানিজ্যত থাকে না, তো ডাকলো 2টা দলকে, ভালো কথা, বড় 2টা দল। এরপরে এনসিপিকে কেন রাখতে হবে? এনসিপির সাথে তো আপনি বসলেন। এনসিপি গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যারা ছিল সেটাকে সবাই সেই নেতৃত্বকারী প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে। কিন্তু এনসিপি তো গণঅভ্যুত্থানের একটি অংশের দল, আরও তো আমরা দেখেছি অন্যান্য দল গঠন করেছে, গণঅভ্যুত্থানের আরও অনেক শক্তি আছে। কিন্তু এনসিপির প্রতি এত মায়া, ভালোবাসা, প্রেম প্রীতি কেন? সরকার তো এইভাবে আসলে নিরপেক্ষতা হারাচ্ছে। সরকার এনসিপিকে 3য় নাম্বার পজিশনে বসাইতে চায়। ভাই, জোর করে কাউকে চেয়ারে বসাই দিলে কি চেয়ার সে ধরে রাখতে পারে? আমরা দেখতেছি না, মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড বানাইছেন, ওই মর্যাদা সে রাখতে পেরেছে? জোর করে কোনোদিন 3য় শক্তি বানানো যায় না। তাদের সাংগঠনিক সক্ষমতা আমরা দেখেছি নির্বাচন কমিশনের সামনে, আমরা গুলিস্তানে দেখেছি, খালেদা জিয়ার দাবি, হাসান ভাইয়ের দাবি, কত দাবি আমরা দেখলাম, কেউ তো কইতে পারে না কেন আসলো। সেটাই বলতেছি। আমি এটা কেন বলতেছি বলার কারণ আছে। গণ অধিকারের মতন একটি শক্তি, 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, 24 সালের গণ অভ্যুত্থান, আমাদের ত্যাগ নাই, ইতিহাস নাই, সংগ্রাম নাই। দলগুলো কেন ক্ষুব্ধ হচ্ছে? যখন আপনি কাউকে মাথার তাজ বানাইতেছেন আর কাউকে আপনি পায়ের ময়লা বানাইতেছেন, হ্যাঁ, কোনো ডোন্ট কেয়ার। আমরা এটাকে কয়েকবার 4 মাস আগে একবার চিঠি দিয়েছিলাম, বসতে চাই, কোনো গুরুত্ব নাই।
এরপরে আমরা চিঠি দিয়েছি, কোনো গুরুত্ব নাই। প্রেস সচিবকে ফোন দিলে ফোন ধরে না, বিশেষ সহকারী ফোন দিলে বললে অমককে বলেন, উপদেষ্টাকে বললে অমককে বলেন। এগুলো কি? এই যে এরে রেখে ওর কাছে চোর পুলিশ খেলা, হ্যাঁ, আমাকে আপনি সহযোগিতা করবেন না আর আমারে কইবেন যে আমারে সহযোগিতা করেন, এটা এগুলো কি কি হয়? আপনারা বলেছেন? এই হ্যাঁ। অভিযোগ কি আজকে দিয়ে এসেছেন? আমি নিজে চিঠি পাঠাইছিলাম গতকাল না, গত পরশুদিন। তারা এর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়, আর এনসিপি ফোন দিলেই তারা মিটিং ডেকে ফেলায়। তো এটা তো হইতে পারে না। আমি এনসিপিকে ছোট করতেছি না, কিন্তু এর মাধ্যমে উপদেষ্টারা এনসিপির রাজনীতিকে ধ্বংস করতেছে। এনসিপিকে যদি তাদের স্বাভাবিক রাজনীতি করতে দিত, এনসিপি অবশ্যই বাংলাদেশে বড় একটি শক্তি হওয়ার সুযোগ ছিল। কিন্তু এই উপদেষ্টারা এনসিপিকে সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে তকমা লাগাই দিয়েছে। এটা আদিবদের দোষ না। আদিবরা তো বয়সে মানে এখনো পর্যন্ত তো ওই সিনিয়রদের মতো ঝানু হইতে পারে নাই। আমি সর্বশেষ বলি যে কথা বলছিলাম, এরপরে আমাদের দাবি ছিল যে সংস্কার, নির্বাচন, গণহত্যার রোডম্যাপ দেওয়া। আজকে আদিব যেটি বললো যে দলগুলো শুধু নির্বাচনের কথা বলে, এটা সে মিথ্যা বলেছে। এখনো পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা দল বলেছে সংস্কার হইতে হবে ঐক্যমতের ভিত্তিতে, জুলাই সনদ হতে হবে, ঐক্যমত কমিশনের কাছে জমা দিয়েছে প্রত্যেকটা দল। কেউ বলে নাই যে উইথাউট কোনো রিফরমেশন এবং গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন, কোনো দল বলে নাই। প্রত্যেকটা দলের পরে যখন বিএনপি বসলো, এনসিপি বসলো বা জামাত বসলো, প্রত্যেকটা দল কিন্তু এই তিনটা কমন কথা ছিল। এটা সময় নিয়ে হেরফের হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা এই কথা আগেই বলে আসছি, শুরু থেকেই বলে আসছি। এরপরে যেটি আমরা বলেছি যে এই যে করিডোর, যে প্রশ্ন আপনি করলেন, আপনি তো একটি ইন্টারিম গভর্নমেন্ট, আপনার দায়িত্ব আপনি বোঝেন না? এই যে কর্মচারীদের নিয়ে আমি আগে বলি একটু, দেখেন এখানে 4টা জিনিস বলা হয়েছে: অনানুগত্য, শৃঙ্খলা ভঙ্গ, কর্তব্য সম্পাদনে বাধা, নিজ কর্মে অনুপস্থিত এবং নিজে বিরত থেকে অন্যদেরকে উস্কানি দেওয়া। এই 4টা অভিযোগের কারণে চাকরিচ্যুত করা যাবে, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। এই যে কর্মচারীদেরকে আপনি উস্কিয়ে দিলেন, এটা কি আপনার কাজ? দরকার ছিল এটা? আগে আপনি গণহত্যার বিচারের রোডম্যাপ দেন, সংস্কারের রোডম্যাপ দেন, এরপরে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা তোলেন। আপনি এইগুলো বাদ দিয়ে আগডুম বাগডুম ঢাকডুম পিটিয়ে বেড়াচ্ছেন, এগুলো কি হয় নাকি? আপনি এখন করিডোর নিয়ে আসতেছেন। হ্যাঁ, করিডোর নিয়ে তো আপনি জানেন যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। পৃথিবীর যেখানে যেখানে এই ধরনের মানবিক করিডোর দেওয়া হয়েছে, ওই দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লেগে গেছে, অন্য দেশ এটা গ্রহণ করে নাই। নিরাপত্তা, সিকিউরিটি। আমাদের দেশের সেনাবাহিনী এটা বোঝে না। সেনাবাহিনীর প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলেছে, আমার দেশের জন্য সিকিউরিটি থ্রেট হয় এরকম কোনো কিছু মানব না। এইটাই সেনাবাহিনীর দোষ। এই জন্য আপনার লোক দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি উস্কাই দিবেন? কারা উস্কাইতেছে আমরা চিনি না তাদেরকে। যাদের উপদেষ্টা, যারা বানাইছে বসাইছে, যাদেরকে রক্ষা করার জন্য আজকে এইসব বয়ান সৃষ্টি করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে, এই ধরনের মানে জনগণের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করায় দিতেছে। সেনাবাহিনীকে ভিলেন বানানো হচ্ছে। সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখি নাই, মিরপুর 10-এ দেখি নাই। আওয়ামী লীগের দিকে গুলি তাক করেছে, গুলি ছুটেছে পুলিশের দিকে। এই কারণে তো গণ অভ্যুত্থান হয়েছে। প্রত্যেকটা বাহিনীর ভূমিকা নাই, পুলিশের মধ্যে অনেকে ভূমিকা রেখেছে না। এক পুলিশের এডিশনাল ডিআইজির সাথে দেখা হলো, তিনি বললেন, আমাদের ভিডিও দেখালেন, ভাই পুলিশের পোশাক খুলে রেখে আমি সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে গিয়েছি। পুলিশের ভূমিকা আছে, র্যাবের আছে, প্রত্যেকের আছে, সরকারি কর্মকর্তা, সাংবাদিক। গণ অভ্যুত্থান হওয়ার জন্য যে যে উপাদান দরকার, প্রত্যেকটা উপাদান ছিল। কিন্তু আপনি এখন কি করতেছেন? সবাই তো মূল্যায়ন করতে পারতেছেন না। আপনি এই যে গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে উত্তর দেন তো, শেখ পরিবারের একজন সদস্য এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হইল না? আওয়ামী লীগের এই দামি রাষ্ট্রপতি কেমনে পালাই গেল? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল পদত্যাগ করব। ভাই তুমি এখনো চেয়ারে আসো কেন? তুমি তো কইছিলা পদত্যাগ করবা শাস্তি না দিতে পারলে। এখনো পর্যন্ত বের করতে পারে নাই, কারণ এইটা হইছে সরকারের গ্রিন সিগনালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়। চেয়ার তো তারই থাকে না। মানুষকে আইওয়াশ করার জন্য একটা কথা কয়ে দিল, মানুষ চুপ হয়ে গেল। এখন আর কেউ ওইটা মনে নাই তো। এদেশের মানুষ তো খুবই ভুলে যায়। আমরা এই জন্য বলছি যে বিদেশিদের সাথে বন্দর চুক্তি, আজকে আমাদের প্রেস সচিব কইছে যে আমরা বন্দর দিচ্ছি না, ম্যানেজমেন্টের চুক্তি করতেছি। বোঝে সে আসলে কি বন্দর দেওয়া ম্যানেজমেন্ট? ওই ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হবে না তার নিশ্চয়তা কি? এই দুইটা জিনিসই বাংলাদেশের সিকিউরিটি থ্রেট। সুতরাং একটাও আমরা মানব না। সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, এগুলো বন্ধ করেন। অন্যথায় যে পদত্যাগের ইমোশনাল আপনি হাইপ তুলেছেন না, ইমোশনাল ব্ল্যাকমেল, দেখেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে, এই কথা কে বলবে? প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে বলবে আমি পদত্যাগ করতে চাই এই কারণে, অথবা তার প্রেস সচিব বলবে, তার মুখপাত্র বলবে, অন্য কোন উপদেষ্টা বলবে। নাহিদ ইসলাম তো এখন উপদেষ্টা নন। তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এসে বলেন, সেই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান? তার কি এখতিয়ার আছে? ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে শুধুমাত্র ছাত্র 2 জন উপদেষ্টা, যারা ওই যে সাবের মান্নানদের জামিন করাইছে, যারা নসরুল
হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে, আওয়ামী লীগ লুটেরা কোম্পানি পাহারা দিচ্ছে, ওই উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি জনগণের দৃষ্টিকে অন্য দিকে নেওয়ার জন্য। কারা পাহারা দিচ্ছে? আসতেছি। ব্ল্যাকমেল করেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক সাজিয়ে, এর সাথে স্বয়ং এনসিপি জড়িত। নাহিদ ইসলাম কোনোভাবে এই কথা বলতে পারেন না। তিনি একটি দলের সভাপতি, তাকে আমি শ্রদ্ধা করি, গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, তাই বলে তো তিনি এগুলো করতে পারেন না। কারা করতেছে বলতেছে, আমি অনেকবার বলেছি। ইনকলাবে নিউজ হয়েছে আমাদের রেজওয়ানা আপার হাজব্যান্ড, তিনি নসরুল হামিদ বিপুর লুটেরা সম্পদ পাহারা দিচ্ছেন। সাবের মান্নাতদের জামিন করাইছেন আদিলুর রহমান শুভ্র ভাই, রেজওয়ানা আপা, এবং আমার নিজ জেলা ঝিনাইদহর দামি এমপিকে জামিন করাইছে রেজওয়ানা আপা, সহযোগিতা করেছে। করেন তদন্ত কমিটি, আমাকে ডাকেন, উত্তর দিব, ডাকেন। এই উপদেষ্টাদের এইসব বিষয় নিয়ে যখন কথা বলি না, তখন আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আমাদের থ্রেড দেওয়া হচ্ছে, আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। তোমাদের কাজে কোথায় বাধা দেওয়া হলো? আমরা প্রধান উপদেষ্টাকে বারবার সহযোগিতার কথা বলেছি। আমরা যখন এই গুঞ্জন রটানো হয়েছে, পরিকল্পিতভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে, সর্বপ্রথম আমরা বলেছি কোনো পদত্যাগ প্রধান উপদেষ্টা করবেন না। জনগণকে আইওয়াশ করা হচ্ছে দৃষ্টি অন্য খাতে নেওয়ার জন্য। সত্য তো তাই হয়েছে। মানব জমিনে নিউজ হয়েছে যে গণঅভ্যুত্থানের নেতাদের ডেকে প্রধান উপদেষ্টা বলেছেন, তোমরা সংযত হওয়া, অন্যথায় আমি পদত্যাগ করব। জবাব দেন, মানব জমিনের বক্তব্যের জবাব দেন। তাহলে পদত্যাগ যদি করতেও চান, সেটা এনসিপির নেতাদের কারণে, বাকি দুজন উপদেষ্টার কারণে। আমার প্রশ্ন এখানে, মাহফুজ আলম কেন ক্ষমা চাইলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরপরই? কারণ তাকে বলা হয়েছিল, তোমার কারণে আমার গভর্নমেন্ট চালাইতে সমস্যা হচ্ছে, তুমি প্রত্যেকটা দলকে নিষেধগার করতেছো, তুমি ঐক্য শৃঙ্খলা সব ভেঙে ফেলিয়েছো। প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ হয়েছে মাহফুজের উপরে। প্রধান উপদেষ্টা আসিফকে ডেকে বলেছে, তোমার এপিএস কিভাবে দুর্নীতি করলো। ক্ষুব্ধ হয়েছে কার উপর বুঝছেন? এখন উত্তর পাইছেন আশা করি। এই উপদেষ্টা পরিষদের এদের উপরে, গণঅভ্যুত্থানের যে সকল নেতারা শৃঙ্খলা ভেঙে ফেলেছে তাদের উপরে। প্রধান উপদেষ্টার ক্ষোভ বিএনপির উপরে না, গণ অধিকার পরিষদের উপরে না, অন্য কারোর উপরে না। আমরা কেউ চেয়ারে নাই। আমরা দাবি করতেছি, নির্বাচনের দাবি, রোডম্যাপ প্রকাশ করেন, গণহত্যার রোডম্যাপের দাবি করতেছি। আমরা তো সরকারকে অসহযোগিতা করছি না। আমরা কেউ কি যমুনা ঘেরাও করতে গিয়েছি? আমরা কেউ কি বলেছি প্রধান উপদেষ্টা আপনি ব্যর্থ? আমরা বারবার বলছি যে এই টিমের একমাত্র খেলোয়াড় প্রধান উপদেষ্টা, যার আন্তর্জাতিক ইমেজের উপরে রাষ্ট্র এখনো পর্যন্ত চলতেছে, অন্যথায় কবে ধ্বংস হয়ে যেত। তো তিনি কেন বিব্রত হবেন? বিএনপি কি কখনো বলেছে তার পদত্যাগ চাই? জামাত চাইছে তার পদত্যাগ? চাইনি তো। আমরা কেউ তার পদত্যাগ চাই না। আমরা চাই তিনি দায়িত্ব থাকবেন, দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, যেটি তিনি আজকে বলেছেন গণহত্যার বিচারের প্রক্রিয়াটা ঠিক করবেন এবং একই সাথে রাষ্ট্র সংস্কারটা করবেন এবং জাতির কাছে তিনি তাজ হয়ে থাকবেন। আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু বাকি উপদেষ্টারা তাকে সহযোগিতা করতেছে না। তাদের উপর তার ক্ষোভ, সেই ক্ষোভ এখন আমাদের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে রাষ্ট্র চলতে পারে না। আমি সর্বশেষ বলবো, আমরা এই রাষ্ট্রে স্থিতিশীলতা চাই, আমরা চাই আইনের শাসন, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই এই রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র হবে, যেখানে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হবে, যেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না, চাকরির সমস্যা থাকবে না, বেকারত্ব থাকবে না। এই জন্যই বলতেছি যে প্রধান উপদেষ্টা সেই পথে যদি এগিয়ে যেতে চাই, অবশ্যই সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। উপদেষ্টা পরিষদের সংস্কার ছাড়া বাংলাদেশে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা প্রধান উপদেষ্টাকে মাথায় রাখতে হবে। আপনার সাথে আমরা 18 কোটি মানুষ রয়েছি, প্রত্যেকটা দল রয়েছি, আপনি সাহস করে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করেন। ধন্যবাদ। আমরা একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে জানতে চাই। আপনি একটি বিষয় যে আপনাদের দলীয় অবস্থান কি এই মানবিক করিডোর এবং যেই বন্দর ব্যবস্থাপনা নিয়ে? স্পষ্টভাবে আমাদের আজকে না, প্রায় আরো 15 দিন আগে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি নিজের যখন ইসলামী আন্দোলনের সাথে আমাদের একটা অফিসিয়ালি মিটিং ছিল, সেই মিটিংয়ের তিনি এই কোশ্চেন করার পরে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে মানবিক করিডোর এবং হচ্ছে বন্দর ইস্যুতে যে বিষয়গুলো আছে, এগুলো যেহেতু নিরাপত্তা এবং অন্য ইস্যুগুলো আছে, এটা সকল রাজনৈতিক দলগুলো এবং অন্য অন্য যে স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ আছে, তাদের সাথে একটা সম্মিলিতভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা আসলে নেওয়া দরকার। না, কিন্তু এই গভর্নমেন্টের নামের সাথেই তো যুক্ত আছে ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কি আসলে এই কাজগুলো করার প্রায়োরিটি লিস্টে থাকার কথা? উপরের দিকে বলতে সংস্কার, বিচার, নির্বাচন সেগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। সেই জায়গাটায় কি আসলে এটা তো একটা গভর্নমেন্টের কোন কাজগুলো আগে করবেন এবং কোন কাজগুলো পরে করবেন,
এটার সিলেকশনের ক্ষেত্রে একটু কিছুটা ঘাটতি আছে এবং তাদের ক্ষেত্রে এই সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। আর করিডোরের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে করিডোরের ক্ষেত্রে সরকার বা অন্যান্য জায়গার থেকে যেই কোম্পানিটাকে আমরা যেটা দেখলাম আর কি দায়িত্ব দেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের, তো বন্দরের এই ইস্যুটা একই সাথে পরস্পর বিপরীত দুইটা অবস্থান আছে। একটা আছে বন্দরের ম্যানেজমেন্ট এখন যেটা করে যে সাইপ পাওয়ার টেক নামে যেটা আছে রুহুল আমিন তরফদার তার কোম্পানি, বন্দরে প্রায় 1/4 একমাত্র তিনি হ্যান্ডেলিং করছেন। তো রুহুল আমিন তরফদার বা তাদের এই যে পুরো একটা নেক্সাস বিভিন্ন জায়গার মাধ্যমে এবং এটা কোটি কোটি টাকা এবং শত কোটি টাকার যে ইয়াটা, সেই জায়গার থেকে আমি নিজে আমাদের ওখানে যে বন্দর যে শ্রমিক আছে সে শ্রমিকদের একটা সংগঠন আছে, সেখানে আমি নিজে গিয়েছিলাম। এটা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম একটা আন্তর্জাতিক মানের একটা বন্দর। সেখানে শ্রমিকরা যে কাজ করেন সেই শ্রমিকদের কোনো সিকিউরিটি ড্রেস নাই, নির্দিষ্ট কোনো ড্রেস কোড থাকে না। খালি হাতে তারা এই যে বড় বড় যে আমরা যেটা দেখি যে আপনার কন্টেনার সেগুলো হ্যান্ডেলিং করেন। কোনো শ্রমিক যদি ইনস্ট্যান্ট ধরেন মারা বা আহত হন হন, তাকে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না এবং পুরো একটা মানবেতর জীবনযাপন করেন। এবং কোনো শ্রমিক যদি দুর্ঘটনায় মারাই যান সর্বোচ্চ 50,000 থেকে 2 লাখ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। অনেক শ্রমিকদের নির্দিষ্ট কার্ড দেওয়া হয় না, মানে তার যেটা পরিচয়পত্র অথচ এটা একটা আন্তর্জাতিক মানের কিন্তু বন্দর। এবং আওয়ামী লীগের সময় যে জিনিসটা হয়েছে যে দেখেন আমাদের এখানে একটু বিপরীত সমালোচনাটা করতে হয় যে 9 সালে যখন ক্ষমতায় আসার পরপরই ওখানে বন্দরদের সাথে 4টা শ্রমিক মানে 4 শ্রেণীর শ্রমিক কাজ করেন আর কি, যাদেরকে মার্চেন্ট শ্রমিক বলে, ল্যাসিং শ্রমিক বলে, ডক ইয়ার্ড শ্রমিক। তো এই যে 4টা ইউনিয়ন থাকে যারা শ্রমিকদের অধিকারের জন্য কাজ করেন, আওয়ামী লীগ এসে এক প্রজ্ঞাপনে 4টা ইউনিয়ন ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে 4টা সমন্বিতভাবে একটা লীগ করছেন। লীগ মানে কি? শ্রমিক কর্মচারী লীগ। অর্থাৎ ওই আওয়ামী লীগ না করা ব্যতীত আর কোনো মানে শ্রমিকদের যে যত ভয়েস আছে সব করে দিলেন। সরকার চলে গেল, সরকার চলে যাওয়ার পরবর্তীতে শ্রমিকরা দাবি করলো যে তাদের এই ইউনিয়নগুলো পুনরায় সচল করা হোক। সেই সচলগুলো কিন্তু করা হয় না। এবং অন্য অন্য যে আন্দোলনগুলো আছে বন্দর কেন্দ্রিক যে আন্দোলন, সেখানে কিন্তু আপনি কখনো এটা দেখবেন না যে শ্রমিকদের যে আন্দোলনগুলো আছে, শ্রমিকদের সেফটি এনশিওর করা, বন্দর আন্তর্জাতিক মানে সেখানে একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, এই যে বিষয়গুলো আছে শ্রমিকদের নির্দিষ্ট বেতন কাঠামো দেওয়া এবং তাদের বোনাসগুলো দেওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ধরনের কথাবার্তা দেখা যাচ্ছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এই যেই কোম্পানি হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে, তারা একই সাথে ভারতের বেশ কয়েকটা বন্দর পরিচালনা করছে, চীনের বেশ কয়েকটা বন্দর পরিচালনা করছেন। বন্দর কোম্পানি কিন্তু ইউএসএ। তাহলে ওয়ার্ল্ড পলিটিক্সে ইউএসের সাথে চায়নার তো সবচেয়ে দা কুমড়া বেশি সম্পর্ক, দূরত্ব। বাংলাদেশের পার্সপেক্টিভে ভারত নিজে কিন্তু তার দেশেরও কিন্তু বেশ কয়েকটি বন্দর ম্যানেজমেন্ট কিন্তু করছে ইয়ারা। ফলশ্রুতি তাদের এখানে থেকে যে ব্যাখ্যাটা যে এই কোম্পানিকে দিলে এটার ম্যানেজমেন্টটা হচ্ছে বিশ্বমানের হবে, তো ফলে আমরা যেটা বলছি যে এইটার যে উপকারিতা অপকারিতা আপনি এটা দলগুলোর সাথে আলোচনা করেন, তাহলে তো জিনিসটা ইজিলি হচ্ছে এক্সিকিউট করা যায়। সেটা কিন্তু আমরা দেখি নাই। আবার একই সাথে কিন্তু একটা বিপরীত জিনিসও কিন্তু আসছে যে একটা রেকর্ডিং সম্ভবত ফাঁস হয়েছে যে চট্টগ্রামের যে আন্দোলন করার জন্য যে আন্দোলন করা আমরা দেখবো, এবং আমি দেখেছি শ্রমিকদের অবস্থান কর্মসূচি বন্দরের ক্ষেত্রে এটা করছে। আর মানবিক করিডোরের বিষয়ে আমরা স্পষ্ট বলা হয়েছে আমাদের বক্তব্য, আমাদের সদস্য সচিব এটা আরও কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে এই করিডোর দিয়ে কী যাবে, কারা নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে, এটার স্থায়িত্বকাল কতদিন হবে, এটার কোন জায়গায় হবে, এটার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য। এবং সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি দুইটা বক্তব্য আসছে। এই নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন যে না এখন পর্যন্ত মানবিক করিডোর সিদ্ধান্ত হন না, আবার প্রেস সচিব বলছিলেন, পররাষ্ট্র সচিব বলছিলেন যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে সরকারের এই যে মানে একই ইস্যুতে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির বিপরীত বক্তব্য, যেটা আসলে আমাদেরকে জনগণকে আসলে এক ধরনের সংশয়ের ভিতরে ফেলে, ফলে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। আমি এই বক্তব্যের পাশাপাশি রাশেদ ভাই বেশ অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপটে 2-3টি পয়েন্ট আর কি আমার একটু খুব দ্রুত বলতে হবে, হ্যাঁ দ্রুত বলতে হবে। দেখেন তিনি তার বক্তব্যে বলছেন যে উপদেষ্টাদের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ করতে পারেন না, অর্থাৎ যোগাযোগ করতে পারা না পারা এবং সহযোগিতা না সহযোগিতা মানে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ড জায়গার থেকে তিনি আসলে তাদের এই বিরোধিতার জায়গাটা এবং যেই
কেন্দ্র থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাশেদ ভাইরা যে পজিশনটা নিচ্ছেন এটা আসলে তাদের নিজস্ব কোনো পজিশন না। তারা কিছু রাজনৈতিক পজিশন বিএনপির সাথে মিলে নিচ্ছেন, কিছু পজিশন এনসিপির সাথে মিলে নিচ্ছেন, কিছু পজিশন হচ্ছে আপনার ইসলামী আন্দোলন কিংবা অন্যদের সাথে নিচ্ছেন। দেখেন তাদের গুরুত্বপূর্ণ এখন যে আন্দোলনগুলো চলছে, জাতীয় সরকার গঠন করতে চাচ্ছেন। আবার একই সাথে তিনি সেনাবাহিনীর পক্ষে খুব গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, সেই অবস্থানটা তিনি ক্লিয়ার করছেন। এই দুইটা জিনিস পারস্পরিক বিপরীত। 5ই আগস্ট ছাত্রদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে 5ই আগস্ট রাত 8:30টার দিকে, সেখানে ছাত্ররা সুস্পষ্টভাবে বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। আর সেনাবাহিনী যে সংবাদ সম্মেলন করছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রধান থেকে যে অন্তর্বর্তী সরকারের রূপ দেখা হবে। তাহলে আপনি পজিশনটা কিন্তু ক্লিয়ার যে তারা চাইছে অন্তর্বর্তী সরকার আর জাতীয় সরকার চাইছে শিক্ষার্থীরা। তাহলে এই যে সেনাবাহিনীর যে পজিশন অন্তর্বর্তী সরকার, এটা তো সেনাবাহিনীর পজিশন, তারাই চাইছে এরকম সরকার হোক। কারণ জাতীয় সরকার হইলে প্রত্যেকটা সরকারে স্টেক হোল্ডার থাকতো এবং সরকার শক্তিশালী হইতো। কিন্তু তিনি এসে আজকে কিন্তু দাবি করছেন তার দল যে জাতীয় সরকার গঠন করা হোক। তাহলে এই জাতীয় সরকার বিরোধিতা তো সেই জায়গায় করছে। তাহলে এখন যে তিনি এসে যে পজিশনটা নিচ্ছেন সেটার সাথে পুরো কন্ট্রাডিক্টরি। আবার তিনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং একই সাথে আপনার হচ্ছে উপদেষ্টাদের পদত্যাগ। উপদেষ্টাদের পদত্যাগের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, তারা এখানে একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছেন। আমরা বারবার বলেছি যে সরকারের যেই উপদেষ্টারা তাদের কাজকর্মের মাধ্যমে ব্যর্থতা কিংবা হচ্ছেন, সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এই উপদেষ্টা কাজ করতে পারছেন, এটা সুস্পষ্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য প্রায় 2 জন উপদেষ্টা দেওয়া হয়েছে, একজন মন্ত্রী পদমর্যাদা, একজন প্রতিমন্ত্রী পদে। তারপরে আমরা স্বাস্থ্যখাতে যে আজকেও আহতদের 2 জন আত্মহত্যার মতন করতে গেছে, সেই জায়গাটা তারা অ্যাড্রেস করতে পারে, শেষ করতে পারে। আইনের হচ্ছে জায়গা আইন উপদেষ্টার ক্ষেত্রে বলতে পারেন, নানাভাবে বলতে পারেন। কিন্তু তাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল বা হচ্ছে একসাথে আমরা আন্দোলন করছি, এই লজিকের জায়গা থেকে আসলে এই ধরনের অভিযোগটা করা যায় না। কারণ এটা একটা ফর্মাল জায়গা। আপনি বলবেন যে ধারণার থেকে কিংবা হচ্ছে এক জায়গার থেকে সরকারের উপদেষ্টাদের অনেকের সাথে খুব গভীর সম্পর্ক, কিংবা হচ্ছে ধরে না আপনার এই গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক উত্থান, সে জায়গায় আমরা দেখছি ডক্টর আসিফ নজরুলের দীর্ঘদিনের একটা মেন্টরিং ছিল এবং তারা নিজেরাই পরস্পর স্বীকার করতেন যে এইভাবে করবে। এখন আমি যদি বলি যে আসিফ নজরুল হচ্ছে গণ অধিকার পরিষদের অলিখিত উপদেষ্টা ছিল, সে সরকারে থাকতে পারবে না, তাহলে এই যে দাবিটা করা, এটা আসলে কোনোভাবেই লজিক্যাল হয় না। বরঞ্চ মনে করি গণ অধিকার পরিষদ তারা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে, তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থানটা আসলে স্ট্রং করা। আপনি সে বলছে জাতীয় সরকার বিএনপিতে জাতীয় সরকারের নাম শুনলে সে তো তার সাথে সম্পর্ক। তাহলে এই যে পরস্পর বিপরীত, আবার হচ্ছে ধরেন বিএনপি 3টা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তিনি আবার তার সাথে তাল মিলিয়ে হচ্ছেন পদত্যাগ চেয়েছেন। ফলে নিজেদের রাজনৈতিক পজিশনটা আসলে খুব এক্স্যাক্টলি আসলে ঠিক করার জায়গাটা গ্যাপ। ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ। আমরা আমার মনে কিছু উত্তর দেয়া না রাশেদ, আমাদের সময় শেষ। আমরা পরবর্তীতে আমরা আবার বক্তব্য একপাক্ষিক হয়ে গেল। আপনি বলেছেন, আপনার জবাবে উনি বলেছেন। আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, জাতীয় সরকার বিএনপির সব দাবির সাথে আমাদের দাবি মিলে যাচ্ছে, তাহলে সে আবার প্রমাণ দিল যে সব দাবির সাথে সব দাবি মিলতেছে না, তার দাবির সাথে মিলতেছে, সেটিও বলেছে। আমাদের একটা নিজস্ব পজিশন রয়েছে। আসিফ নজরুলের যারা দায়িত্ব দিয়েছে, এই যে বৈষম্যবিরোধী নেতারা, তারাই কিন্তু তালিকা তৈরি করেছে। এইখানে কোনো দলের উপদেষ্টা নাই, সকল উপদেষ্টা এনসিপির উপদেষ্টা, এটা বলতে হবে। এবং আদিব যেটি বললেন সেটি জাতীয় সরকার এবং সেনাবাহিনীর বিষয়টা বললেন। দেখেন, আমরা তো বলছি যে সেনাবাহিনী একটি দেশের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এইভাবে নিষেধাজ্ঞা করা কোনোভাবেই অনুচিত। আপনার সরকারকে বলেন প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে, তাহলে তো হয়ে যায়, করেন না কেন? আপনি সেনাবাহিনীকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, মুখোমুখি দাঁড় করাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছে। দেখেন, আমরা বারবারই বলেছি জাতীয় সরকারের কথা, তারাই বরং জাতীয় সরকারের কথা বলে না, এখন বলতেছে। ওই সময় যদি চাইতো তাহলে খুলাসা করলো না কেন? তারাই তো অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিয়েছে। ধন্যবাদ। আমরা পরবর্তীতে সকল পত্রিকাগুলো ঠিক আছে, আমরা শেষ করব। আমরা আজকে পরিষদ অবশ্যই অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অনেক সৃষ্টি করেছে, আমরা আজকে শেষ করব। অবশ্যই পদত্যাগ করতে হবে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। প্রিয় দর্শক, সামনে বর্ষা মৌসুম আসছে, এ সময় ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যায়। এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।